সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেল শিখন স্যার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে পড়ছো, তো তাদের জন্য আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই বিষয়ের যে বিস্তারিত যে সেট কাকে বলে, কয় ধরনের সেট আছে বা ফাংশন বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই মৌলিক আলোচনা থেকে তোমরা শিখতে পারবে এই অধ্যায়ের মূল তত্ত্ব। তো আজকে আমরা শিখে আসি, চলো প্রথমে সেট সম্পর্কে একটু কথা বলি। সেটের আবিষ্কারক হচ্ছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। উনি সেট প্রথমে আবিষ্কার করেন। তো এই সেটকে দুই ভাগে ভাগ করা যায়। তো সেটকে দুই ভাগে ভাগ হচ্ছে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো প্রথমে আমরা তালিকা পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। তো এই সেটের প্রকাশটা হচ্ছে, মনে করো বড় হাতের যে অক্ষরগুলো আছে, বড় হাতের এ, বড় হাতের বি, সি, এই অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করা হয় এবং এই সেটের যে উপাদান হবে, যেমন এ একটি সেট, এর উপাদান যেগুলো হবে সেগুলো হবে ছোট হাতের অক্ষর। তো আমি দেখো একটি সেট লিখছি, তালিকা পদ্ধতিতে একটি সেট লিখছি যাকে প্রকাশ করছি বড় হাতের একটি অক্ষর এ দ্বারা, এবং এর যে উপাদানগুলো আছে সেগুলো আমি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করছি। এই তালিকা পদ্ধতিতে প্রকাশের পদ্ধতিটা হচ্ছে এমন, যদি আমি এর সংখ্যাটা দিতে চাই যে তালিকা পদ্ধতি কাকে বলে, সেট প্রকাশের তালিকা পদ্ধতির সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে কাকে বলে, সেটা হলো যখন কোনো উপাদান কোনো বস্তু সম্পর্কে একেবারে মূল যে বিষয়গুলো, মনে করো এখানে এ বি সি ডি আছে, এটা একটা ক্লিয়ার ধারণা, তাই না? তো এই ক্লিয়ার ধারণা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে এ বি সি ডি অক্ষর আছে। আবার দেখো এমনও থাকতে পারে যে অন্য একটি সেট বি, সেটা সমান 1 2 3 4, তাহলে আমি এটাকে বলছি যে বর্ণের একটি সেট। এবং এখানে দেখো 1 2 3 4, এটাকে আমরা বলছি যে এখানে 4টি উপাদান আছে এবং প্রত্যেকটি হচ্ছে সংখ্যার একটি সেট। একটি সেট যেটা বর্ণের সেট, যেখানে উপাদান 4টি এ বি সি ডি, এবং বি অন্য আরেকটি সেট যেখানে উপাদান সংখ্যাও 4টি এবং সেটা হচ্ছে সংখ্যার একটি সেট। তো আমি মূল উপাদানগুলো কিন্তু দেখে সহজে চিনতে পারতেছি। এইরকম যদি কোনো সেট থাকে তাহলে সেটাকে বলা হবে তালিকা পদ্ধতি। এবার চলে আসি গঠন পদ্ধতিটা কেমন। সেট গঠন পদ্ধতিটা হচ্ছে কোনো এই উপাদানগুলোকে সহজে চেনা যায় না, কিন্তু কিছু হিন্টস দেওয়া থাকে, কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্য থেকে আমাকে বের করতে হবে। দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ একটি গঠন পদ্ধতি একটা সেট, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে x is belongs to n such that x মৌলিক সংখ্যা, এবং কোন মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো হচ্ছে 11 থেকে ছোট, অর্থাৎ 11 থেকে ছোট। এবং নিচে যদি আমি একটা দাগ দিই তাহলে বোঝা যায় যে সেই সকল মৌলিক সংখ্যা যেগুলো 11 থেকে ছোট বা 11-র সমান। আমি আবারও বলছি, গঠন পদ্ধতিতে সেটটা হচ্ছে কিছু হিন্টস বা তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যের আলোকে তোমাকে চিনে নিতে হবে এই সেটের উপাদান আসলে কি কি। তো দেখো প্রথম থেকে দেখো x is belongs to n, এই কথার অর্থ হচ্ছে x এর সেই সকল মান যা স্বাভাবিক সংখ্যা n এর ভিতর আছে। তো এখন কথা হচ্ছে কোন স্বাভাবিক সংখ্যা, তো সেই সকল স্বাভাবিক সংখ্যা যেগুলো কিনা মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে কোন মৌলিক সংখ্যা, তাহলে কোন মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে 11 থেকে ছোট হতে হবে এবং 11-র সমান হতে হবে, এমন মৌলিক সংখ্যা। এখন আমাদের অনেকের এমন হতে পারে যে আমরা মৌলিক সংখ্যা কি এটাই জানি না।
তো মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা, এক এবং ওই সংখ্যা ছাড়া। ওই সংখ্যা বলতে যদি যে সংখ্যাটা আছে মৌলিক, মনে করো 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে এক এবং ওই সংখ্যা হবে তার গুণনীয়ক, তাই ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। মনে করো দুইকে আমরা কিন্তু 1 দ্বারা ভাগ করতে পারি, আবার 2কে কি দ্বারা ভাগ করতে পারি? 2কে কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে দেখো এই 2 এর গুণনীয়ক কি কি হবে? এই 1 হবে এবং 2 হবে। আবার দেখো আরেকটি সংখ্যা আমি তোমাদের দেখাচ্ছি, 5। এই 5কে আমরা কিন্তু 1 দ্বারা ভাগ করতে পারি, আবার এই 5কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হলো? 2 এবং 5-এর ভিতরে আমরা একটা জিনিস খেয়াল করো যে 1 এবং ওই সংখ্যা বলতে আছে এই 5, 1 এবং ওই সংখ্যা বলতে এই 5, আবার 2 এর ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যা বলতে হচ্ছে 1 এবং 2। এটা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখন আমরা এই যে এ সেটটি লিখলাম গঠন পদ্ধতিতে, যে সেটটিতে লিখলাম, এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমার কি লিখতে হবে? দেখো বলছে কি 11 থেকে ছোট মৌলিক সংখ্যা হতে হবে এবং 11 সমান হতে হবে। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7 এবং 11। কারণ 11 বা 11 এটাও কিন্তু আমাকে মৌলিক সংখ্যার ভিতর নিতে হবে, আর 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখানে যে কয়েকটি সংখ্যা আমি বসিয়েছি কোনো সংখ্যাই কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু বিভাজিত করা যায় না। 2কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যায় এবং 1 দ্বারা, 3কে শুধুমাত্র 3 দ্বারা এবং 1 দ্বারা, 5কে শুধুমাত্র 5 দ্বারা এবং 1 দ্বারা। ঠিক একইভাবে 7 বা 11কেও কিন্তু 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এদের গুণনীয়ক যদি নির্ণয় করতে হয়, 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 3, 5 এর গুণনীয়ক 1 এবং 5, 7 এর গুণনীয়ক 1 এবং 7, 11 এর গুণনীয়ক 1 এবং 11। তাহলে কিন্তু আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো চিনে ফেললাম। এই সেট প্রকাশের পদ্ধতি থেকে কিন্তু মৌলিক সংখ্যা কি সেগুলো আমরা চিনে নিলাম। তো দেখো তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিতে কিভাবে সেটগুলো থাকে সেটা আমরা বুঝলাম। তালিকা পদ্ধতির সংজ্ঞাটা জানলাম, গঠন পদ্ধতির সংখ্যাটা জানলাম। এবার আমরা যে বিষয়টা জানবো যে মূলদ সংখ্যা কাকে বলে। এই সেট এবং ফাংশন অধ্যায়ের আরো একটি অংশ হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা যায় p/q আকারের সংখ্যা দ্বারা। অর্থাৎ p/q আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করো এখানে আরেকটা শর্ত আছে যে q এর যে মানটা হবে, এই q এর মানটা 0 হবে না। q এর মানটা শুধুমাত্র 0 হবে না, তাছাড়া যে কোনো সংখ্যা হতে পারে। যেমন মনে করো 3/4 আমি লিখলাম, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। আবার যদি কেউ 6 লেখে, only 6, 12, এগুলোও কিন্তু মূলদ সংখ্যা। কারণ দেখো এটাকে যদি আমি উপরেরটাকে p ধরি তাহলে p এর মান হচ্ছে 3 এবং q এর মান হচ্ছে 4। অর্থাৎ নিচের যে অংশটা, এই অংশটা কিন্তু কখনো 0 হবে না। তাই ছাড়া যে কোনো সংখ্যাকে আমরা কিন্তু মূলদ সংখ্যা বলতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সসীম সেট। দেখো সসীম সেট বলতে বোঝা যাচ্ছে যে সকল সেটের উপাদান সংখ্যাকে গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। যেমন a সমান একটা আমি সেট লিখলাম, যে সেটটার উপাদান সংখ্যা হচ্ছে মনে করো a এবং b। তাহলে আমরা কি বুঝতেছি যে a সেটের উপাদান সংখ্যা a এবং b। তো দেখো যে বিষয়টা বলছিলাম আবারও বলি যে a সেটের যে উপাদান সংখ্যা এখানে a এবং b। তাহলে কয়টি উপাদান সংখ্যা? এখানে 2টি উপাদান সংখ্যা। তাহলে আমরা কি গণনা করতে পারছি, তাই না? যদি গণনা করতে পারি তাহলে এই সেটকে আমরা কিন্তু সসীম সেট বলবো। তাহলে এটা কিন্তু একটা সসীম সেট। কিন্তু এই উপাদান সংখ্যা যদি এমন হতো, মনে করো a সমান একটা সেট আছে যেখানে তোমার উপাদান সংখ্যা আছে 1, 2, 3,
4 এখানে ডট ডট চিহ্ন আছে। এই ডট ডট চিহ্ন বলতে কি বুঝি আমরা? ডট ডট চিহ্ন বলতে বুঝি যে এরপরে আরো সংখ্যা আছে, কিন্তু কোথায় গিয়ে শেষ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যাকে গণনা করে শেষ করা যায় না তাকে বলা হবে অসীম সেট। তাহলে এটা কিন্তু আমাদের একটা সেট দিয়ে দেবো, সেটা হচ্ছে অসীম সেট। এখন দেখো সসীম সেট জানলাম, অসীম সেট জানলাম। এবার হচ্ছে এই যে সেট, দুটি সেট যদি আমাদের একসাথে দেওয়া থাকে, যে আমরা দুটি সেটের সংযোগ কিভাবে করব। তো দেখো এ সমান একটা সেট আমি মনে করলাম এ এবং বি, এবং বি সমান আরেকটি সেট আছে যেটাকে আমাদের মনে এ এবং সি নিলাম। এখন এই দুটি সেটকে যখন আমি একত্রিত করব, অর্থাৎ এ ইউনিয়ন বি, এটাকে আমরা ইউনিয়ন বলি, ইউনিয়ন বলতে আমরা একত্রিত বলি। তাহলে এ ইউনিয়ন বি যদি করা হয় তাহলে যে মানটা আসে দেখো, এ বি সেটের অর্থাৎ এর মানটা আমরা বসাবো, তারপর ইউনিয়ন দেব, তারপর আছে বি সেটের মানটা বসাবো। এবং তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবা যে কোনো সেটকে যখন আমরা প্রকাশ করি তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দিয়ে আমরা সেটাকে আবদ্ধ করি। তো যখন এ এবং বি সেটের সংযোগ সেট করব তাহলে আমরা এই উপাদানগুলোকে একত্রিত করব, অর্থাৎ সব উপাদানগুলোকে একটা সেটের ভিতরে নিয়ে আসব। কিভাবে দেখো, আমাদের এখানে এ আছে, বি আছে, সি আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে এ কিন্তু দুইবার আছে, এখানেও আছে এখানেও আছে, কিন্তু দুইটা এ থেকে আমরা কিন্তু দুটো এ আমরা নিতে পারবো না। তাহলে আমরা কি নেব? একটাই নেব। তাহলে এটা হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ দুই বা ততোধিক সেটকে যদি একত্রিত করা হয় তাহলে সেই সেটের মানকে বলা হয় সংযোগ সেট, তাই না? এরপর আমরা জানবো সেট সেট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন আমরা যদি করি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন চিহ্ন, তাহলে এ ইন্টারসেকশন বি যদি করি, এই একই সেটের যদি আমরা এ ইন্টারসেকশন বি করি তাহলে এ বি সেটকে আমরা নিলাম, তারপরে ইন্টারসেকশন দেব, তারপর বি সেটের মান হচ্ছে এ সি, এটাকে আমরা নিলে আমাদের দেখো কি হলো, এটাকে এভাবে যখন নিব ইন্টারসেকশন করব, অর্থাৎ ইন্টারসেকশনের বাংলা হচ্ছে সেট। সেট হচ্ছে দুটি সেটের ভিতরে যে উপাদানগুলো মিল থাকবে, অর্থাৎ সাধারণ, অর্থাৎ এই সেটেও যে উপাদান আছে ঠিক একই উপাদান যদি দ্বিতীয় সেটে থাকে তাহলে সেই উপাদানগুলোকে শুধুমাত্র আমরা নেব। দেখো তো কোন উপাদানগুলো আমাদের মিল আছে, এ আছে মিল, এখানেও কিন্তু এ আছে, তাহলে এই উপাদানটা আমার মিল আছে, কিন্তু এখানে বি আছে, এই বি কিন্তু আমাদের বি সেটে নাই, অর্থাৎ দ্বিতীয় সেটটা কিন্তু বি নাই। আবার এখানে দ্বিতীয় সেটে সি আছে, ওটা কিন্তু আমার প্রথম সেটে নাই। তাহলে আমাদের শুধুমাত্র এই যে এটা কিন্তু উভয় সেটের ভিতরে মিল আছে, তাহলে এটাই হবে আমাদের দ্বিতীয় এবং প্রথম সেটের সাধারণ অংশ। তাহলে দেখো এই এটা আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের সেটের বিষয়। এরপর আমরা জানব প্রকৃত উপসেট এবং উপসেট সম্পর্কে। প্রকৃত উপসেটটা কি এবং উপসেটটা কি সেটা আগে আমরা জেনে আসি। উপসেট হচ্ছে কোনো সেটের উপাদান দিয়ে যতগুলো সেট নির্ণয় করা যায়, কোনো সেটের উপাদান দিয়ে যতগুলো সেট নির্ণয় করা যায় সেই সকল সেটকে ওই সেটের উপাদান বলে। মনে করো এ একটা সেট, এই এ সেটটাকে আমরা কি করলাম, একটা উপাদান নিলাম 1 2 3, তো আমাদের তিনটা উপাদান আমরা নিলাম। এখন এই তিনটা উপাদান থেকে আমরা যতগুলো সেট নির্ণয় করা যায়, যেমন আমরা যদি নির্ণয় করি পাওয়ার অফ এ, উপসেটকে নির্ণয় করা হয় পাওয়ার অফ এ। তো দেখো এখানে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং পাওয়ার অফ এ, অর্থাৎ যখন আমরা কোনো উপসেট নির্ণয় করি তখন কিন্তু এই পাওয়ার অফ এ বলা হয়। পাওয়ার বলতে হচ্ছে শক্তি সেট বলা হয়, উপসেটের আরেক নাম হচ্ছে শক্তি সেট। তো এই এ সেটের উপাদান যেগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে আমি যতগুলো সেট নির্ণয় করতে পারবো সেই সেটগুলোই হবে এ সেটের উপসেট। তো দেখো আমরা এ সেটের উপসেটগুলো আমরা নির্ণয় করি। প্রথমে আমরা একটা করে উপাদান নেব এবং প্রতিটার ক্ষেত্রে কি দেব, দ্বিতীয় বন্ধনী দেব।
তো একটা করে উপাদান নিলাম, এরপর হচ্ছে আমরা দুটি করে উপাদান নেব 1 2, তারপরে আছে 1 এর সঙ্গে আমরা 3 কে নেব 1 3, তারপর আছে 2 3 2 3, এরপর হচ্ছে তিনটি উপাদান একসাথে নেব 1 2 3, এরপর হচ্ছে আমরা একটা ফাঁকা সেট নেব যাকে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো সেটের উপাদান সংখ্যা কতগুলো হলো, দেখো 1 2 3 4 5 6 7 8। তো দেখো এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, আর পাওয়ার অফ এ পাওয়ার অফ এ এটা করলে আমাদের কয়টা সেট হলো, 8টি। দেখো আমরা এখানে এ সেটের উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, তাহলে n সমান কয়টি পেয়েছি, 3টি, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা 3টি। এবার লিখব পাওয়ার অফ এ সেটের উপাদান, উপাদান কয়টি দেখো আমরা গুণে কত পেলাম, 8টি। তাহলে 8টিকে যদি আমরা এভাবে লিখি যে 2 এর পাওয়ার n সমান আছে 8, আমরা যদি এভাবে লিখি 2 এর পাওয়ার n সমান 8, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে 2 এর পাওয়ার n, n মানে কত পেয়েছি আমরা 3, n সমান দেখো 3 আছে, তাহলে 2 এর পাওয়ার 3 সমান 8। তাহলে দেখো আমরা এই কথাটা বলতে পারি যে এ সেটের যে উপাদান সংখ্যা নিয়ে আমরা যে সেটগুলো লিখলাম এটা হচ্ছে উপসেট। এই উপসেটের সংখ্যা বা শক্তি সেটের সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। তোমরা যখন আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব তখন দেখবা যে এই ধরনের আরো অনেক অঙ্ক আছে 2 এর পাওয়ার n কে সমর্থন করে, এটা তোমাকে দেখাতে বলছি। তো এইভাবে কিন্তু আমরা দেখো এই 2 এর পাওয়ার n কে কিন্তু সমর্থন করে। এখন কথা হচ্ছে আমরা উপসেট জানলাম, এবার উপসেটের পরে আমরা শুধুমাত্র এই যে সেটটা নিয়ে আমরা উপসেট নির্ণয় করছি শুধুমাত্র সেই সেটটাকে আমরা বাদ দিব, শুধুমাত্র সেই সেটটাকে বাদ দেব, আর এই যে ফাঁকা সেটটা এটা কিন্তু আমরা এখানে লিখতে পারবো। তাহলে দেখো এখন উপাদান সংখ্যা কয়টি হচ্ছে, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এই যে এখন যে উপাদান সংখ্যা হলো এই উপাদান সংখ্যাগুলোকে বলা হয় এ সেটের প্রকৃত উপসেট। তো দেখো আমরা কি কি শিখলাম, প্রথমে শিখলাম সেট পদ্ধতি কয় ধরনের আছে, সেট তালিকা পদ্ধতি সেটের গঠন পদ্ধতি, তারপর মৌলিক সংখ্যা শিখলাম, তারপর সংযোগ সেট শিখলাম, সেট শিখলাম, এখন কি শিখলাম উপসেট, তারপর শিখলাম প্রকৃত উপসেট। এখন আরো কিছু সেটের কথা আছে যে বিষয়গুলো হচ্ছে, মনে করো ফাঁকা সেট, ফাঁকা সেট নামে একটা সেট আছে তোমাদের, মনে করো এর একটা উপাদান, এর সেটের একটা উপাদান মনে করো 1 2 3, এবং বি সেটের আরেকটি উপাদান সেটা হচ্ছে 4 5 6। এখন তোমাকে যদি ইন্টারসেকশন করার পর যদি তুমি কোনো উপাদানকে মিল না পাও, অর্থাৎ আমরা এই দুটো সেটকে কি করব, ইন্টারসেকশন করব, অর্থাৎ সেট নির্ণয় করব। তো সেট নির্ণয় করার নিয়মটা কি, যে উভয় সেটের ভিতরে যে উপাদানটা সাধারণ থাকবে সেটা হচ্ছে সেটের মান। তো দেখো এখানে কিন্তু কোনো উপাদানের সঙ্গে মিল নেই, তাহলে আমরা কি লিখতে পারি, একটা ফাঁকা সেট লিখতে পারি। অর্থাৎ এই যে কখনো যদি দুটি সেটের ভিতরে কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে এর নাম হচ্ছে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় অর চিহ্ন দ্বারা। তাহলে আমরা বলতে পারি ফাঁকা সেটের কিন্তু কোনো উপাদান সংখ্যা নেই। আবার দেখো তোমাকে যদি এরকম বলা হয় এ সমান এমন দেওয়া আছে, অর্থাৎ দুটি সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী মাঝে কিন্তু কোনো উপাদান নেই, তাহলে আমরা বলবো ফাঁকা সেটের কোনো উপাদান সংখ্যা নেই। এবার আমরা সেটের অন্তর সম্পর্কে জানবো। সেটের অন্তর হচ্ছে, মনে করো এ সমান একটা সেট বি সমান একটা সেট, তোমাকে অন্তর নির্ণয় করতে বলছে। তো আমি এখানে একটু সংখ্যাটা চেঞ্জ করে দিই, এখানে মনে করো 3 আছে, 3 5 6। তো এ সেট এবং বি সেট এই সেটের অন্তর, এ থেকে এ সেটের অন্তরকে এভাবে প্রকাশ করা হয় এ বাদ বি অথবা এ বিয়োগ বি, এই দুটো মাধ্যমটি কিন্তু প্রকাশ করা যায়। তাহলে আমি যদি এ বাদ বি নির্ণয় করি তাহলে এ সেটের মানটাকে আগে বসাবো 1 2 3,
তারপরে এই চিহ্নটা দেব বাদ চিহ্ন, তারপর হচ্ছে বি সেটের মানটা আমরা নিয়েছি কত 3, 5, 6। এখন এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো, উভয় সেটের ভিতর থেকে যে অংশটা মিল আছে সেই অংশটা আমরা প্রথমে বাদ দেব। মনে করো 3 এবং 3, দেখো উভয় সেটের ভিতর মিল আছে, তাহলে আমি এটাকে কি করব বাদ দেব। বাদ দেওয়ার পরে আমার এ সেটে আর বাকি যারা থাকবে, বাকি যে সদস্যগুলো থাকবে সেই মানটাই হচ্ছে আমাদের সেটের অন্তর হবে। অর্থাৎ এ থেকে বি সেটের যদি অন্তরটা আমরা নির্ণয় করি, এ থেকে বি কে বাদ দিই, তাহলে যে মানটা আসবে ঠিক এরকম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেটটা হচ্ছে, আমি কিছু অংশ মুছে দিই। এখানে পূরক সেটটা কিভাবে নির্ণয় করব দেখো, মনে করো একটা সার্বিক সেট তোমাকে দেওয়া আছে। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক সেট দেওয়া আছে 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে তোমাকে সার্বিক সেট নির্ণয় দেওয়া থাকলো, এবং এ সেট সমান তোমার একটা মান দেওয়া আছে যেটা কিনা 2, 3, 5। এখন তোমাকে পূরক সেট নির্ণয় করতে বলছে। পূরক বলতে হচ্ছে এর উপরে এরকম ড্যাশ চিহ্ন অথবা এর উপরে সি দ্বারা এই পূরক সেটকে নির্ণয় করা হয়। তাহলে এটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে সার্বিক সেট থেকে ওই সেটকে অর্থাৎ এ সেটকে আমরা কি করব বিয়োগ করব। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1, 2, 3, 4, 5। এটা থেকে আমরা কাকে বিয়োগ করব, এ সেটের মানকে, অর্থাৎ 2, 3, 5। যখন আমরা সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দেব, তাহলে আমাদের কিন্তু এ পূরক নির্ণয় করা হয়ে যাবে। তো 2, 3, 5, দেখো এখানে 2, 3, 5 যদি বাদ দিই, তাহলে আমাদের এখানে শুধু যে উপাদানটা থাকে সেটা হচ্ছে 1 এবং 4। তাহলে এটাই হচ্ছে আমাদের পূরক সেট। এভাবে আমরা পূরক সেট নির্ণয় করব। তো এই ছিল আজকে সেট সম্পর্কে বেশ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আরও কিছু তথ্য আছে যা আমি তোমাদের বাকি ক্লাসে অঙ্ক করার সাথে সাথে তোমাদের বিষয়গুলো নিয়ে আরও পরিচয় করে দেব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবে। তো এই পর্যন্ত আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।